where the mind is without fear and the head is held high, where knowledge is free. প্রিয় ছাত্রছাত্রীরা, অনলাইন শিক্ষা ব্যবস্থায় তোমাদের সকলকে স্বাগত। আমরা আজকে ক্লাস 12-এর রসায়নের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। যদিও আমরা প্রথম দিন এটা আলোচনা করেছি, সেই আলোচনাটাকে আজকে আরও এগিয়ে নিয়ে যাব। আমি সুব্রত সরকার, অ্যাসিস্ট্যান্ট টিচার, এসি ইনস্টিটিউশন, মালদা। তাহলে আমরা আগের দিন যেটা লাস্ট করেছিলাম সেটা হচ্ছে একটা দ্রবণের বিভিন্ন গাঢ়ত্বের মধ্যে সম্পর্ক স্থাপন করছিলাম, এবং একদম শেষ সীমায় যখন আমরা পৌঁছে গেছিলাম আগের দিন সময়ের, তখন কিন্তু তাড়াহুড়ো করে আর পুরোটাকে রিলেট করা যায়নি। আমরা আজকে সেই রিলেশনটাকে কমপ্লিট করব এবং চ্যাপ্টারটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আমরা সেকেন্ড ইউনিটে ছিলাম, সলিউশন চ্যাপ্টারে ছিলাম, আমরা সেটাকেই আজকে কন্টিনিউ করে নিয়ে যাব। আমরা আগের দিন লাস্ট যেটা করেছিলাম, একটা দ্রবণের শতকরা মাত্রা, নর্মালিটি, মোলারিটি এবং মোলালিটি গাঢ়ত্বের মধ্যে সম্পর্কগুলো বার করার চেষ্টা করছিলাম, যেটা ভীষণই ইম্পর্টেন্ট। সেইটাই আমরা একটু আগে থেকে টেনে নিয়ে আসবো, নাহলে চট করে বুঝতে অসুবিধা হবে তোমাদের। ওই জন্য আগের দিনে যেখানে শেষ করেছিলাম তার একটু আগে থেকে আমরা শুরু করছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, এই কটা গাঢ়ত্বের মধ্যে সম্পর্কটা বার করতে হবে, যেটা কিন্তু বেশিরভাগ ছেলেমেয়েরাই আমরা দেখেছি পারে না, গুলিয়ে ফেলে। এই জায়গাগুলো সম্পর্কে একটা স্পষ্ট ধারণা থাকতে হবে। একই দ্রবণের ক্ষেত্রে গাঢ়ত্বের এই বিভিন্ন এককগুলোর মধ্যে আমরা সম্পর্ক স্থাপন করতে যাচ্ছি। কিভাবে করব দেখো, আগে দ্রবণটাকে নিয়ে নিই। আমরা ধরো 1000 সিসি একটা দ্রবণ নিয়েছি। 1000 সিসি দ্রবণে দ্রাব আছে W গ্রাম। দ্রাবের তুল্যাঙ্ক ভার সমান E। দ্রাবের আণবিক ভর সমান M। দ্রবণের গাঢ়ত্ব সমান D গ্রাম পার সিসি। এই কটা জিনিস আমরা ধরে নিয়েছি। তাহলে তোমাকে একটা দ্রবণ দিয়েছে, দ্রবণের আয়তন কত? 1000 সিসি। সেই দ্রবণের মধ্যে দ্রাব কতটা আছে? W গ্রাম। আমার কাজ কি হবে? এই দ্রবণটার এই প্রত্যেক কটা গাঢ়ত্বটা, শতকরা মাত্রা, নর্মালিটি, মোলারিটি এবং মোলালিটিতে আগে প্রকাশ করতে হবে। প্রকাশ করার পর তাদেরকে রিলেট করব। কিভাবে করব? তাহলে প্রথমে আছে আমাদের শতকরা মাত্রা। এবার শতকরা মাত্রাটা দুইভাবে প্রকাশিত হয়, আমরা আগের দিন বলেছিলাম আগের ক্লাসে। কীরকম দুইভাবে? একটা হচ্ছে 1000 সিসি দ্রবণে
দ্রাবের কত গ্রাম আছে, এটাকে বলছে W/V, ওয়েট ভার্সেস ভলিউমে। আর একটা হতে পারে 1000 গ্রাম দ্রবণে 100 গ্রাম দ্রবণে দ্রাবের কত গ্রাম আছে। তাহলে 100 গ্রামে শতকরা মাত্রা, তাহলে 100 গ্রামে একটা কত আছে দ্রবণে, 100 গ্রাম দ্রবণে দ্রাব কতখানি আছে, আর একটা হচ্ছে 100 সিসি দ্রবণে দ্রাব কতটা আছে। তাহলে এখান থেকে আমি যদি দেখি, খুব সিম্পলি দেখো, 1 নাম্বার শতকরা মাত্রা, এক নাম্বার দিয়ে লিখছি W ভার্সেস ভি, W/V অর্থাৎ ওয়েট ভার্সেস ভলিউম। দ্রবণের আয়তন অর্থাৎ 100 সিসি দ্রবণে দ্রাবের কত গ্রাম আছে। তুমি সিম্পলি এখান থেকে দেখো, 1000 সিসি দ্রবণে তোমার দ্রাব আছে কত, W গ্রাম, 1000 সিসি দ্রবণে। তাহলে 100 সিসি দ্রবণে কত থাকবে, আমি মুখে মুখে হিসাব করে নিতে পারি। 1000-এ যদি থাকে W গ্রাম, তাহলে 100-তে থাকবে W × 100/1000। তাহলে 100 আর 1000 যদি কাটাকাটি করি, তাহলে W/10। তাহলে এই ওয়েট ভার্সেস ভলিউমে আমার শতকরা মাত্রাটা কত দাঁড়ালো। আচ্ছা, এখানে W ভার্সেস ভি সমান, তাহলে কত হচ্ছে, 1000-এ থাকছে W গ্রাম, 1000 সিসি দ্রবণে আছে W গ্রাম, তাহলে 100 সিসি দ্রবণে দ্রাব আছে 100 W/1000, তার মানে W/10 এটা। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি, বা W = শতকরা মাত্রা ব্র্যাকেটে W/V × 10। এইটা আমার কাজে লাগবে, এই অংশটা আমার কাজে লাগবে। দ্বিতীয়ত হচ্ছে শতকরা মাত্রা W ভার্সেস W সমান। এবার W ভার্সেস W অর্থাৎ ওয়েট ভার্সেস ওয়েটে যাচ্ছি, তার মানে কি দ্রবণের ভরটা নিতে হবে। দ্রবণের আয়তন আছে, আয়তন থেকে দ্রবণের ভরে যেতে হবে, অতটা ভরের দ্রবণে দ্রাব কত গ্রাম আছে। তাহলে আমাকে কি করতে হবে, 1000 সিসি দ্রবণের ভরটা বার করতে হবে। আমি যদি ভলিউমকে দ্রবণের গাঢ়ত্ব দিয়ে গুণ করে দিই, তাহলে দ্রবণটার ভর পেয়ে যাব। তাহলে আমি যখন শতকরা মাত্রা W ভার্সেস W-তে যাব, তখন কি করতে হবে, আমার তাহলে দ্রবণের ভরটা নিতে হবে। এই দ্রবণের ভরটা কত, ভর হচ্ছে 1000 × D গ্রাম, 1000 × D গ্রাম এই দ্রবণটার ভর। তাহলে আমি এখানে রাফে যদি হিসাব করি, তাহলে 1000 × D গ্রাম দ্রবণে দ্রাব সমান W গ্রাম, এতটাই আছে। W গ্রাম দ্রাব আছে, তাহলে 100-তে কত, 100 গ্রাম দ্রবণে তাহলে দ্রাব কত, W × 100/1000 × D। তাহলে কি দাঁড়ালো, W/10D এটা। তাহলে শতকরা মাত্রা আমার ইকুয়াল টু কি দাঁড়ালো, W/10D। কোনো অসুবিধা নেই, ভালো করে বুঝে নাও, কনসেপ্টটাকে ক্লিয়ার রাখতে হবে, কনসেপ্টটা একদম ক্লিয়ার রাখতে হবে, তাহলে কোনো রকম অসুবিধা হবে না। তাহলে আমি কি করলাম, এই দ্রবণটার ক্ষেত্রে শতকরা মাত্রা একবার ওয়েট ভার্সেস ভলিউমে গেলাম, একবার ওয়েট ভার্সেস ওয়েটে গেলাম। ওয়েট ভার্সেস ভলিউম মানে 100 সিসি দ্রবণে দ্রাব কত গ্রাম আছে বার করলাম, 100 সিসি মুখে মুখে বেরিয়ে গেল, W/10 এটা। তাহলে এখান থেকে W = বার করলাম শতকরা মাত্রা × 10, সেটা এখানে লিখেছি। এখান থেকেও তাহলে শতকরা মাত্রা ওয়েট ভার্সেস ওয়েটে যদি যায়, তাহলে বেরিয়ে এলো W/10D, কারণ দ্রবণটার টোটাল ভর হচ্ছে 1000 × D।
ভলিউমকে ডেন্সিটি দিয়ে গুণ করে দিয়েছি, মাসটা পেয়ে গেছি। তাহলে এত গ্রাম দ্রবণের দ্রাব্য আছে ডাব্লু গ্রাম, তাহলে 100 গ্রাম দ্রবণের দ্রাব্য কতটা আছে? 100 গ্রাম দ্রবণ। তাহলে ওয়েটে চলে এসেছি, ওয়েট ভার্সেস ওয়েট। তাহলে W/10D, তাহলে সেই W/10D এখানে লিখলাম। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? এই অংশটা তাহলে মিটিয়ে দিচ্ছি, এখান থেকে আমি বার করে ফেলেছি অলরেডি, আমার অসুবিধে নেই। তাহলে এই অংশটাকে মিটিয়ে দিলাম, এটা আর লাগবে না। তাহলে এখান থেকে আমি লিখতে পারি বা W = শতকরা মাত্রা W/W ইন্টু 10D। এইটা কিন্তু আমার কাজে লাগবে রিলেশনের সময়। এই দুটো অংশ আমার কাজে লাগবে। আমি এই দুটো রেসপেক্টে বাকি গারত্বগুলোকে রিলেট করার চেষ্টা করব। আগের দিন এই জায়গাটা আমাদের কন্টিনিউশন করা হয়নি, শুধু W/Wটা বার করেছিলাম। তারপরে আর সময় ছিল না বলে সেটাকে কন্টিনিউ করা যায়নি, সেটাকে রিলেট করা যায়নি। ওই জন্য একটু আগে থেকে টেনে আমি আজকে যেহেতু সময়টাও অনেক আছে, এখন আমরা পুরোটাকে রিলেট করে দেখাতে পারবো। তাহলে শতকরা মাত্রায় বার করে রাখলাম, কিন্তু প্রশ্ন হচ্ছে জায়গা তো আর নেই। এবার এগুলোকে তো একটা জায়গায় লিপিবদ্ধ করতে হবে, না হলে তো করা যাবে না। একটা কাজ করি, ওপরের অংশটা মিটিয়ে দিই। এটা তো মিটানো যাবে না, কারণ এটা দ্রবণের কোয়ান্টিটি, এটা মিটালে তো হবে না, এটার রেসপেক্টে সব বার করব। তাহলে শতকরা মাত্রায় আমি এই দ্রবণটার গাঢ়ত্ব দুইভাবে, একটা ওয়েট ভার্সেস ভলিউম, একটা ওয়েট ভার্সেস ওয়েট বার করে রেখেছি। তাহলে শতকরা মাত্রার কাজ শেষ। এবার ছিল নেক্সট নর্মালিটি। তাহলে নর্মালিটিতে গাঢ়ত্ব বার করতে হবে 2 নাম্বার। তাহলে ডিরেক্ট এখান থেকে বেরিয়ে আসবে, দেখো 2 নর্মালিটি = এটা কিন্তু আগের দিনও করেছিলাম আমরা। খুব সিম্পলি দেখো, 1000 সিসি দ্রবণে দ্রাব্য আছে W গ্রাম। হিসাব করতেই হবে না, মুখে মুখে তুমি শিখে গেছো যে 1000 সিসি দ্রবণের দ্রাব্য যত গ্রাম থাকবে তাকে দ্রাবের তুল্যাঙ্ক ভার দিয়ে ভাগ করলেই নর্মালিটিতে গাঢ়ত্ব। তাহলে 1000 সিসি দ্রবণে আমার দ্রাব্য আছে W গ্রাম, 1000 সিসি দ্রবণই আছে, কোনো অসুবিধা নেই। তাহলে আমি একে দ্রাবের তুল্যাঙ্ক ভার দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে নর্মালিটিতে গাঢ়ত্ব হয়ে গেল W/E, এত গ্রাম তুল্যাঙ্ক। এটাই হয়ে গেল নর্মালিটি গাঢ়ত্ব। তাহলে এখান থেকে তুমি পেয়ে গেলে বা W = নর্মালিটি ইন্টু E। এটা কাজে লাগবে, এটা কাজে লাগবে। তাহলে আমাদের দেখো ডাব্লুর মানগুলো, লক্ষ্যটা দেখে নাও। আমরা যে গাঢ়ত্বগুলো বার করছি, যে কোনো ইউনিটেই যাও না কেন তুমি, নর্মালিটিটা আমরা আগের দিনও পেয়েছিলাম। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কি করছি, আমরা বিভিন্ন এককে গাঢ়ত্বটা বার করে প্রতিটা ক্ষেত্রে তুমি লক্ষ্য করো ডাব্লুর মানটা বার করছি। প্রত্যেকটা গাঢ়ত্বের ক্ষেত্রে শতকরা মাত্রা ওয়েট ভার্সেস ভলিউমে ডাব্লুর মান বার করেছি, শতকরা মাত্রা ওয়েট ভার্সেস ওয়েটে ডাব্লুর মান বার করেছি, নর্মালিটি মাত্রায় ডাব্লুর মান বার করেছি। তাহলে আমার লক্ষ্য হবে আমি প্রত্যেকটার গাঢ়ত্ব বিভিন্ন এককে প্রকাশ করার পর শুধু ডাব্লুর মানটা বার করে নিয়ে এসো। তাহলে প্রত্যেকটা গাঢ়ত্বকে একে অন্যের সঙ্গে রিলেট করতে আর কোনো অসুবিধা হবে না। তাহলে নর্মালিটি পেয়ে গেলাম 2 নাম্বার। এখানে বোর্ডে আর তো জায়গা নেই, 3 নাম্বার এখানে করি। মোলারিটি সমান, মোলারিটির গাঢ়ত্ব একই রকম নর্মালিটির মতোই 1000 সিসি দ্রবণে দ্রাব যতটা থাকবে তাকে দ্রাবের মলিকুলার ওয়েট দিয়ে ভাগ করলেই তত মোল পদার্থটা পেয়ে যাব।
আর 1000 সিসি দ্রবণে যত মোল দ্রাব্য থাকবে সেটাই তার মোলারিটিতে ঘনত্ব। তাহলে আমার এটা হয়ে যাবে W/m। তাহলে মোলারিটি ইজ ইকাল টু W/m বা W ইজ ইকাল টু মোলারিটি ইন্টু ক্যাপিটাল M। তাহলে এটা আমার কাজে লাগবে। তাহলে 4টে বেরিয়ে গেল, বাকি থাকলো মোলালিটি। এবার মোলালিটিতে কি করে যাচ্ছি দেখো, মোলালিটির কনসেপ্টটা কি? 1000 গ্রাম দ্রাবকে দ্রাবের কত মোল আছে। মাইন্ড ইট, 1000 গ্রাম দ্রাবক, দ্রবণ নয় কিন্তু, 1000 গ্রাম দ্রাবক। আমরা এখানে কি পেয়েছি দেখো, 1000 সিসি দ্রবণ আমাকে দেওয়া আছে। আমাকে ভরে যেতে হবে মোলালিটির ক্ষেত্রে, নর্মালিটির ক্ষেত্রে যেতে হয়নি, মোলারিটির ক্ষেত্রে যেতে হয়নি, কিন্তু মোলালিটির ক্ষেত্রে দ্রবণের ভরটা লাগবে। দ্রবণের ভর না জানলে আমি দ্রাবকের ভর বার করতে পারবো না। কিন্তু দ্রবণের ভর বার করেছি কোথায়? শতকরা মাত্রা, যেখানে ওয়েট ভার্সেস ওয়েটে গেছি সেখানে বার করেছিলাম। তাহলে এবার কোথায় লিখব? আমরা তাহলে এই মূল অংশগুলো শুধু লিখে রাখি। এখানে মোলারিটি লেখা আছে, এবার নরমালিটি লিখে রাখি, শতকরা মাত্রা দুটো লিখে রাখি। কিন্তু লেখারই তো জায়গা নেই। এটা মিটালে তো বোঝা যাবে না। দেখো 4টে রিলেশন আমি লিখে রেখেছি। এবার হচ্ছে আসলটা, মোলালিটিটা। আর আমাদের দ্রবণ কি দেওয়া ছিল? দ্রবণ দেওয়া ছিল, এখানে লিখি 1000 সিসি দ্রবণ, W গ্রাম দ্রাবক, W গ্রাম দ্রাবক। আর দ্রাবক ক্রাইটেরিয়াগুলো এখানে দেওয়া আছে, এটা আমাকে দেওয়া আছে। এবার আমার লক্ষ্য হচ্ছে তাহলে মোলালিটি মানে 1000 গ্রাম দ্রাবকে দ্রাব কত মোল আছে বার করতে হবে। তাহলে দ্রবণের আয়তন দেওয়া আছে, তাহলে ভরে যাই, আয়তনকে ঘনত্ব দিয়ে গুণ করলে পেয়ে যাব দ্রবণের ভর। তাহলে দ্রবণের ভর কত হবে? 1000 ইন্টু ডি গ্রাম দ্রবণে দ্রাব আছে W গ্রাম। কনভার্ট করলাম এটা এখান থেকে,
ভরে চলে এলো, কিন্তু ভর পেয়ে গেলাম, দ্রবণটার ভর। এবার দ্রবণের ভর থেকে যদি দ্রাবের ভরটা মাইনাস করে দিই তাহলে দ্রাবকের ভর পেয়ে যাব। তাহলে অতএব দ্রাবকের ভর সমান 1000 ইন্টু ডি মাইনাস ডাব্লু, এত গ্রাম দ্রাবকের ভর পেয়ে গেলাম। তাহলে 1000 গ্রাম দ্রাবকে বার করতে হবে। তাহলে তুমি দেখো এখানে, তাহলে আমার হচ্ছে 1000 ইন্টু ডি মাইনাস ডাব্লু, এত গ্রাম দ্রাবকে দ্রাব আছে সমান ডাব্লু বাই এম মোল। একবারে মোলে কনভার্ট করে নিলাম, ডাব্লু গ্রামটাকে মলিকুলার ওয়েট দিয়ে ভাগ করলে কত মোল সেটা বেরিয়ে গেল। তাহলে এত গ্রাম দ্রাবকে দ্রাব আছে এত মোল, তাহলে 1000 গ্রাম দ্রাবকে দ্রাব কতটা আছে, তাহলে ডাব্লু ইন্টু 1000 বাই 1000 ডি মাইনাস ডাব্লু ইন্টু এম, এটা 1000 ডাব্লু বাই 1000 ইন্টু ডি মাইনাস ডাব্লু ইন্টু এম। তাহলে এইটা হয়ে গেল কিন্তু আমার মোলালিটিতে দ্রবণটার গাঢ়ত্ব। তাহলে আমি এখানে লিখতে পারি মোলালিটি ইজ ইকাল টু, দ্রবণের মোলালিটিতে তাহলে গাঢ়ত্ব কি পেলাম, ডাব্লু ইন্টু 1000 বাই 1000 ডি মাইনাস ডাব্লু ইন্টু এম, এটা পেলাম। তাহলে আমার লক্ষ্য কি, এখান থেকে ডাব্লুর মানটা বার করা। প্রত্যেকটা ক্ষেত্রে আমি গাঢ়ত্ব বার করলাম, গাঢ়ত্ব বার করার পর এবার ডাব্লুর মানটা বার করছি, কারণ ডাব্লুটা তো সবার ক্ষেত্রে একই তো, একটাই তো দ্রবণ, এই একই দ্রবণের রেসপেক্টেই তো সব বার করছি। তাহলে প্রত্যেকটা দ্রবণের ক্ষেত্রে লক্ষ্যটা ঠিক রাখবে, তাহলে কোনোদিন ভুল হবে না যে আমি প্রত্যেকটা দ্রবণের গাঢ়ত্ব থেকে ডাব্লুর মানটা বার করব। তাহলে মোলালিটি এটা, তাহলে এবার আমি এখান থেকে বার করব, তাহলে বজ্রগুণন করব, বা তাহলে আমি এখানে লিখি ডাব্লু ইন্টু 1000 ইজ ইকাল টু, তাহলে এটা গুণ হবে, এটা দিয়ে এটাকে গুণ করে এটাকে গুণ করি, তাহলে নর্মালিটি গুণ এম, এ পাশের অংশটা আর দরকার নেই, মিটিয়ে দিলাম, এগুলো আর কাজে লাগবে না, এটা মিটিয়ে দিলাম। তাহলে নর্মালিটি ইন্টু এম ইন্টু 1000 ডি মাইনাস নর্মালিটি ইন্টু এম ইন্টু ডাব্লু, এটা এখানে ডাব্লু আছে ওই জন্য ডাব্লুটাকে এ পাশে নিয়ে আসি, বা ডাব্লু ইন্টু 1000 ইজ ইকাল টু, সরি মাইনাস আছে প্লাস হয়ে যাবে, প্লাস নর্মালিটি, নর্মালিটি কোথা থেকে এলো, ও তো মোলালিটি, এটা হচ্ছে মোলালিটি, 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 কেন আমি তো মোলালিটি বার করেছি, মোলালিটি। তাহলে এখানেও হবে মোলালিটি মোলালিটি ইন্টু এম ইন্টু ডাব্লু ইজ ইকাল টু মোলালিটি ইন্টু এম ইন্টু 1000 ডি, এটা। এবার এখান থেকে ডাব্লুটা কমন নিয়ে নিই, তাহলে পড়ে রইল 1000 প্লাস মোলালিটি ইন্টু এম, এটা ইজিক্যাল টু যা আছে তাই, তাহলে মোলালিটি ইন্টু এম ইন্টু 1000 ডি, এটা। তাহলে এখনো ডাব্লু বেরোয়নি, তাহলে বা ডাব্লু ইজ ইকাল টু, তাহলে ওপরে থাকলো মোলালিটি ইন্টু এম
ইন্টু 1000 ডি বাই নিচে রইল 1000 প্লাস মোলালিটি ইন্টু এম। এইটা তাহলে এইটুকু বুঝতে হবে, মোলালিটি যদি আমি বার করতে পারি তাহলে কোনো অসুবিধা নেই। এটা সিম্পল একটা ক্যালকুলেশন। দেখে মনে হচ্ছে বাপরে বোধহয় ভয়ঙ্কর কিছু আকার নিয়ে নিল, সেরকম কিছু নেই। তুমি জাস্ট এই রিলেশনটাকে আনতে পারলে তুমি এখান থেকে ডাব্লুর মানটা বার করছো, ডাব্লুর মানটা বার করে নিলাম। তাহলে আমি এখানে এবার ডাব্লু ইজ ইকাল টু লিখবো। তাহলে এই মানটা আমার এখানে লিখতে হবে, তাহলে এটা আর দরকার নেই আমার। তাহলে এই অংশটাকে মিটিয়ে দিচ্ছি, এটা দরকার নেই, এটা দরকার নেই। তাহলে আমি এই রিলেশন থেকে কি পেলাম? আমি পেলাম ডাব্লু ইজ ইকাল টু মোলালিটি ইন্টু এম ইন্টু 1000 ডি বাই 1000 প্লাস মোলালিটি ইন্টু এম। এটা পেয়ে গেলাম। তাহলে কোন দ্রবণের ক্ষেত্রে কোনটা এলো সব কিন্তু তুমি দেখেই বুঝে যাবে। কীরকম? দেখো, এটা শতকরা মাত্রার ক্ষেত্রে ডাব্লু বার করে রেখেছি, এটাও শতকরা মাত্রার ক্ষেত্রে ডাব্লু বার করেছি। এটা ডাব্লু ভার্সেস ভি, এটা ডাব্লু ভার্সেস ডাব্লু। শতকরা মাত্রা দুইভাবে প্রকাশ করে, বাই ওয়েট বাই ভলিউম। নর্মালিটিতে গারত্ব বার করে রেখেছি, নর্মালিটির ডাব্লু বার করে রেখেছি। মোলারিটি গারত্বের ডাব্লু বার করে রেখেছি, মোলালিটি গারত্বের ডাব্লু বার করে রেখেছি। এবার তুমি একটা একটা করে রিলেট করো, আর কোনো অসুবিধা নেই, সিম্পলি এবার বেরিয়ে চলে আসবে সব। এবার আমি এই শতকরা মাত্রার সাথে এই তিনটাকে রিলেট করছি। আগে নিচ্ছি আমি এটা, এটার সাথে আমি এই তিনটাকে রিলেট করি। দেখো কিভাবে রিলেট করছি। তাহলে ডাব্লুর ক্ষেত্রে আমি লিখছি শতকরা মাত্রা, তাহলে এখানে হেডিংটা করে দিয়ে এক এক করে করবো আর মিটিয়ে দেব। শতকরা মাত্রা ব্র্যাকেটে ডাব্লু ভার্সেস ভি, এর সাথে তুলনা করছি নর্মালিটি। দেখো এই দুজনের মধ্যে সম্পর্কটা কি। তাহলে শতকরা মাত্রার ক্ষেত্রে ডাব্লু হচ্ছে ডাব্লু ইজ ইকাল টু এইটা, আর নর্মালিটির ক্ষেত্রে ডাব্লু ইজ ইকাল টু এটা। ডাব্লু তো একই দ্রবণের ডাব্লু, তো তাহলে ডাব্লু দুটো একই। তাহলে আমি এইটা ইজ ইকাল টু শুধু এটা লিখি। তাহলে শতকরা মাত্রা ডাব্লু ভার্সেস ভি ইন্টু 10 ইজ ইকাল টু, ডাব্লুর মান হচ্ছে নর্মালিটি ইন্টু ই, নর্মালিটি ইন্টু ই এটা। তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি? শতকরা মাত্রা ডাব্লু ভার্সেস ভি ইজ ইকাল টু নর্মালিটি ইন্টু ই। এবার এটা কি হবে? 10টা নিচে চলে আসবে বাই 10, বাই 10 মানে 1/10 মানে 0.1। তাহলে এখানে লিখে দাও ইন্টু 0.1। দিস ইজ দ্য রিলেশন। শতকরা মাত্রার সাথে নর্মালিটি মাত্রার এটা সম্পর্ক। শতকরা মাত্রা ওয়েট ভার্সেস ভলিউম ইজ ইকাল টু নর্মালিটি ইন্টু ই, ই মানে তুল্যাঙ্ক ভার, ইন্টু 0.1। মোলারিটির ক্ষেত্রে একদম সেম। আমি ডিরেক্ট এটার রেসপেক্টে লিখে দিচ্ছি, শুধু এখানে লিখবো মোলারিটি, এখানে লিখবো এম, বাকি সব একই। তুমি নিজে রিলেট করলেই পারবে। এইটা আর এটাকে রিলেট করো, একই, একদম একই। দেখো শতকরা মাত্রা, আবার লেখার জায়গা নেই বলে আমি একবারে লিখে দিচ্ছি। তাহলে দ্বিতীয় রিলেশনটা হচ্ছে শতকরা মাত্রা ডাব্লু বাই ভি ইজ ইকাল টু মোলারিটি ইন্টু মলিকুলার ওয়েট ইন্টু 0.1। একই, একদম একই, সেম। নর্মালিটির জায়গায় মোলারিটি, তুল্যাঙ্ক ভারের জায়গায় আণবিক ভর, আর কোনো পার্থক্য নেই।
তাহলে এই দুটো রিলেশন পেয়ে গেলাম, ওয়েট ভার্সেস ভলিউমে কিন্তু করলাম। তাহলে নর্মালিটির সাথে রিলেশন দেখালাম, মোলারিটির সাথে রিলেশন দেখালাম। এবার তাহলে মোলালিটির সাথে দেখাবো। তুমি যে কোনো কারোর সাথে যে কোনো কারো সম্পর্ক নিতে পারবে, আর কোনো অসুবিধাই নেই। কেন নেই? তুমি শুধু ডাব্লুর মানগুলোকে কম্পেয়ার করো, আর কিছু করতে হবে না। তার মানে এটা ইজ ইকাল টু এটা, এটা ইজ ইকাল টু এটা, এটা ইজ ইকাল টু এটা লিখলেই তোমার রিলেশনগুলো সব বেরিয়ে আসবে কার সাথে কি সম্পর্ক। আমরা একটা ক্ষেত্রে দেখিয়ে দিচ্ছি পুরোটা। তাহলে এটা শতকরা মাত্রার সাথে নর্মালিটি, এটা শতকরা মাত্রার সাথে মোলারিটির সম্পর্ক। এই দুটো এবার মিটিয়ে দিই, আর দরকার নেই। এবার হচ্ছে শতকরা মাত্রার সাথে মোলালিটি। তাহলে এইটুকুটা তুলে নি। শতকরা মাত্রা W ভার্সেস ভলিউম ইন্টু 10 ইজ ইকাল টু, তাহলে তুমি লিখতে পারছ এখানে মোলালিটি ইন্টু M into 1000 D by 1000 plus molality into M। এটা রিলেশন আসবে। এবার দেখো কিরকম। তাহলে আমি এখান থেকে লিখতে পারি, এই 10 দিয়ে এখানে যদি ভাগ করি, এটা তো ব্র্যাকেটের মধ্যে থাকবে, এই 10 দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে শুধু একটা শূন্য কেটে যাবে। তাহলে তোমার কি দাঁড়ালো এটা? তাহলে তুমি লিখতে পারবে শতকরা মাত্রা W ভার্সেস ভলিউম, 10টাকে ওদিকে নিয়ে চলে যাচ্ছি। তাহলে ওপরে রইল আমার মোলালিটি ইন্টু M ইন্টু 100 ইন্টু D বাই 1000 প্লাস মোলালিটি ইন্টু M। এটা তাহলে শতকরা মাত্রার সাথে দেখো মোলালিটির এটা সম্পর্ক। শতকরা মাত্রা কি? ওয়েট ভার্সেস ভলিউমে। তাহলে এটা তো মনে রাখা সম্ভব নয়। রিলেশন তুমি কি করে মনে রাখবে? তোমাকে ক্যালকুলেট করে বার করে নিয়ে এসে রিলেট করতে হবে, নাহলে মনে রাখতে পারবে না, মুখস্থ করলে ভুলে যাবে। তাহলে ওয়েট ভার্সেস ভলিউমের রেসপেক্টে আমরা তিনটার রিলেশনটা বার করে দেখালাম, যেটা আগের দিন রিলেট করতে পারিনি, শুধু মানগুলো বার করে রেখেছিলাম, রিলেট করা হয়নি। ঠিক আছে, এবার আমরা যাচ্ছি তাহলে শতকরা মাত্রা ওয়েট ভার্সেস ভলিউমে হয়ে গেল। এবার শতকরা মাত্রা ওয়েট ভার্সেস ওয়েটে যাব, এটাতে। তাহলে মোলালিটিটা যখন করা আছে, মোলালিটিটা দিয়ে আগে বার করি। দেখো শতকরা মাত্রা এখানে তাহলে ভি হবে না, এখানে ডাব্লু ইন্টু 10D আছে। তাহলে এখানে আমার শুধু 10D নিতে হবে। 10D ইজ ইকাল টু যা আছে তাই, ইজ ইকাল টু যা আছে তাই। তাহলে শতকরা মাত্রা W বাই ডাব্লু ইজ ইকাল টু, এবার এখানে বাড়তি কি এলো? একটা D এলো, 10D, যেটা নিচে যাবে। তাহলে এই D আর এই Dটা ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ এখানে এইটুকুটা যদি ব্র্যাকেটে রাখি তাহলে বাইরে একটা D আসবে, 10D আসবে। এখানে 1000ই করা আছে, তাহলে রিলেশনটা কোথায় লিখলাম? ও এখানে তো কাটাকাটি করিনি, এটা 100 ছিল আগেরটাই, কিন্তু এই 10 আগেরটায় 10 ছিল, একটা শূন্য কেটে গেছিল। 100 ইন্টু D, এটা 1000 ছিল না, 100 ছিল। ঠিক আছে, তাহলে এবার 10D দিয়ে যখন ভাগ করছি তাহলে এটা 100ই থাকলো, এই Dটা এবার চলে যাবে, এই Dটা কাটাকাটি হয়ে যাবে। তাহলে কি রইল? মোলালিটি ইন্টু M ইন্টু 100 ডিভাইডেড বাই 1000 প্লাস মোলারিটি ইন্টু M। এটা শতকরা মাত্রা ওয়েট ভার্সেস ওয়েটে মোলালিটির সাথে রিলেশন। শুধু ডাব্লুগুলোকে কম্পেয়ার করো, এই মানটা ইজ ইকাল টু এই মানটা বসিয়ে দাও, যা হবে তাই।
ঠিক আছে, তাহলে মোলালিটি দিয়ে বার করে দিলাম। তা এটা রেডি করা ছিল বলে বার করে দিলাম, তাহলে এটা মিটিয়ে দিচ্ছি। এবার বাকি দুটো খুবই সহজ। নর্মালিটির ক্ষেত্রে এখানে বসিয়ে দাও নর্মালিটি ইন্টু ই, তাহলে শতকরা মাত্রা ডাব্লু ভার্সেস ডাব্লু ইজ ইকাল টু, তাহলে 10d দিয়ে ভাগ হয়ে যাবে। 10 দিয়ে ভাগ হওয়া মানে 0.1 দিয়ে গুণ করা, তার মানে তুমি কি লিখবে এখানে নর্মালিটি ইন্টু ই ইন্টু 0.1 বাই ডি। নর্মালিটির সাথে এটা রিলেশন হয়ে গেল, আর মোলারিটির সাথে শতকরা মাত্রা ডাব্লু ভার্সেস ডাব্লু ইজ ইকাল টু সেম থাকবে, এখানে হবে নর্মালিটির জায়গায় মোলারিটি ইন্টু ক্যাপিটাল এম ইন্টু 0.1 বাই ডি। দিস ইজ দ্য রিলেশন। শতকরা মাত্রার সাথে নর্মালিটির রিলেশন, শতকরা মাত্রার সাথে মোলারিটির রিলেশন। এই মাত্রাটা কিন্তু ওয়েট ভার্সেস ওয়েট, আগেরটা ছিল ওয়েট ভার্সেস ভলিউম ছিল। এই হচ্ছে রিলেশনটা। তাহলে কনসেপ্ট ঠিক না থাকলে কিন্তু এইটা কখনোই তুমি মুখস্থ করে মনে রাখতে পারবে না। প্রত্যেকটা দ্রবণের, একটা দ্রবণের রেসপেক্টে আমি গাঢ়ত্বকে 4টা এককে প্রকাশ করে প্রত্যেকটা ক্ষেত্রে ডাব্লুর মান বার করব। এবার ডাব্লুর মান দুটো দুটো করে নিয়ে শুধু কম্পেয়ার করলেই দেখবে দুটো দ্রবণের মধ্যে রিলেশনটা চলে আসবে। আমরা এখানে শতকরা মাত্রার সাথে নর্মালিটি মাত্রা, শতকরা মাত্রার সাথে মোলারিটির মাত্রা, শতকরা মাত্রার সাথে মোলালিটির মাত্রা বার করলাম। তুমি একই রকমভাবে এবার এর সাথে বাকি 3টা হয়ে গেছে। নর্মালিটির সাথে মোলারিটি আমরা আগের দিন করে রেখেছি, নর্মালিটির সাথে তুমি মোলালিটিকে রিলেট করতে পারবে, মোলারিটির সাথে তুমি মোলালিটিকে রিলেট করতে পারবে। শুধু জাস্ট এইটা ইজ ইকাল টু এটা লিখে দাও, আর কিছু করতে হবে না। এটা ইজ ইকাল টু এটা লিখে দাও, ব্যাস হয়ে গেল, আর কোনো অসুবিধাই নেই। এই হয়ে গেল আমাদের রিলেশন। আর দ্রবণটা, এটা তো বাই ভলিউম দেওয়া ছিল 1000 সিসি দ্রবণ, তোমাকে এরকম দিতে পারতো 1000 গ্রাম দ্রবণে দ্রাব আছে ডাব্লু গ্রাম। এটা তোমরা নিজেরা বার করবে, আমি শুধু হিন্টস দিয়ে দেব। 1000 গ্রাম দ্রবণে দ্রাব আছে ডাব্লু গ্রাম, তাহলে 100 গ্রাম দ্রবণে কত থাকবে ডাব্লু বাই 10। তাহলে শতকরা মাত্রা ডাব্লু ভার্সেস ডাব্লু কত হলো? 1000 গ্রাম দ্রবণ 100 গ্রামে বার করলাম, ডাব্লু বাই 10, শতকরা মাত্রা বেরিয়ে গেল ইজিলি। এটাই যদি শতকরা মাত্রা এই দ্রবণের ক্ষেত্রে ওয়েট ভার্সেস ভলিউমে যাও, মুখে মুখে দেখো, দ্রবণের ভর এত, দ্রবণের আয়তনটা নিতে হবে, তাহলে ভরকে কি করতে হবে? ঘনত্ব দিয়ে ভাগ করতে হবে, তাহলে দ্রবণের আয়তন পেয়ে যাবে। তাহলে ঘনত্ব দিয়ে ভাগ করলে এটা হয়ে গেল 1000 বাই ডি। তাহলে 1000 বাই ডি সিসি দ্রবণে দ্রাব আছে ডাব্লু, তাহলে 100 গ্রামে কত আছে? তাহলে 100 গ্রামে থাকবে ডাব্লু ইন্টু 100 বাই 1000 বাই ডি। তাহলে তুমি কি লিখবে? ডাব্লু ইন্টু 100 বাই 1000, এই 1000 বাই ডি মানে ডিটা উপরে চলে গেল এটা, তাহলে কত হলো? ডাব্লু ইন্টু ডি বাই 10, এটা হবে। এটা ওয়েট ভার্সেস ভলিউমে চলে গেল। এটা বুঝতে হবে, কিন্তু আমি মুখোমুখি করলাম, তুমি নিজে পারবে। দ্রবণের ভর দেওয়া আছে, দ্রবণটার আয়তন বার করতে পারবে না ঘনত্ব দিয়ে ভাগ করে? তাহলে ঘনত্ব দিয়ে ভাগ করলে 1000 বাই ডি, এই 1000 বাই ডিটা হরে আসছিল ডেনোমিনেটরে, এবার এই ডিটা উপরে চলে গেল। তাহলে 100 সিসিতে কতটা আছে? তাহলে সেটা বার করলাম,
এত গ্রাম। তাহলে এটা হয়ে গেল নর্মালিটি, এই শতকরা মাত্রার গাঢ়ত্ব ওয়েট ভার্সেস ভলিউমে। এবার দ্রবণটার আয়তন তো তোমার 1000/dcc, আর দ্রাব আছে W গ্রাম। তাহলে নর্মালিটির গাঢ়ত্ব কত হবে? নর্মালিটি ইজ ইকুয়াল টু এত সিসিতে আছে W গ্রাম, তাহলে 1000 সিসিতে কত? W ইন্টু 1000/1000 ইন্টু D। তাহলে এটা কাটাকাটি হয়ে গেল, তাহলে W ইন্টু D এত। এবার ইকুইভ্যালেন্ট ওয়েট দিয়ে ভাগ করে দিলে এখানে একবারে হয়ে যেত, বা এখানে তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট দিয়ে ভাগ করে দাও, তাহলে নর্মালিটিতে গাঢ়ত্ব বেরিয়ে গেল। এখানে করে দিই, এত গ্রাম তুল্যাঙ্ক, গ্রামে রাখলে হবে না, এত সিসিতে আছে W/E, তাহলে হাজারে কত, তাহলে বার করলাম এটা W ইন্টু D/E, তাহলে মোলারিটি একই রকমভাবে বেরিয়ে আসবে। মোলারিটি বেরিয়ে আসবে W ইন্টু D থাকবে, এর জায়গায় হয়ে যাবে M, এটা হবে। শুধু দেখো ইউনিটগুলো পাল্টিয়ে দিয়েছি, বাই ওয়েটে চলে গেছি, আগেরটা বাই ভলিউমে ছিল। তাহলে শতকরা মাত্রায় বার করলাম, নর্মালিটিতে বার করলাম, মোলারিটিতে বার করলাম। তাহলে মোলারিটিতে বার করব, তাহলে মোলারিটিতে কি হবে? 1000 গ্রাম দ্রবণ আছে, তাহলে দ্রাবকের পরিমাণ বার করতে হবে। দ্রাবক কত হবে এখানে লিখি, তাহলে দ্রাবক হচ্ছে 1000 মাইনাস W। দ্রবণের ওজন থেকে দ্রাবের ওজনটা বাদ দিলে দ্রাবকের ওজন বেরিয়ে এলো। তাহলে তুমি এখানে বলতে পারবে 1000 মাইনাস W গ্রাম দ্রাবকে, দ্রাব আছে W গ্রাম বাই M, মানে এত মোল। তাহলে 1000 গ্রাম দ্রাবকে কত থাকবে, তাহলে W ইন্টু 1000 বাই 1000 মাইনাস W ইন্টু M, এটা। তাহলে দ্রবণের মোলালিটি হয়ে গেল তোমার W ইন্টু 1000 বাই 1000 মাইনাস W ইন্টু M, এটা। এবার তুমি এগুলো থেকে ডাব্লুর মান বার করো, প্রত্যেকটার ডাব্লুর মান বার করে এবার যদি তুলনা করে নাও, তাহলে প্রত্যেকের সাথে প্রত্যেকের সম্পর্ক বেরিয়ে আসবে। বাড়িতে এগুলো লিখে প্র্যাকটিস করবে, না হলে দেখবে গন্ডগোল হয়ে যাবে। হয়তো ভাববে যে হ্যাঁ বুঝে গেছি, পারবো করতে, কিন্তু করতে গিয়ে প্রবলেম হয়ে যাবে। একবার তুমি নিজে দ্রবণ ধরে নাও, একবার বাই ওয়েটে ধরো, একবার বাই ভলিউমে ধরো। আমরা 1000 ধরলাম কেন? একটু ক্যালকুলেশনের সুবিধার জন্য। আমি এখানে 1000 না ধরে আমি W1 গ্রাম আর W2 গ্রাম ধরতে পারতাম, ক্যালকুলেশনটা একটু জটিল হবে, আর কিছুই না, হিসাব তো একই থাকবে। W1 আর W2 ধরে আমার যা কনসেপ্ট আছে, যে ডেফিনেশন আছে, সেই ডেফিনেশন অনুযায়ী আমি বার করে নেব। নর্মালিটিতে গাঢ়ত্ব, মোলারিটিতে গাঢ়ত্ব, যে কোনোটাই আমি যে কোনো এককে গাঢ়ত্বটা বার করে নেব, নিয়ে ওখান থেকে ডাব্লুর মান বার করব, মানে দ্রাবের পরিমাণটা বার করব। যেহেতু দ্রাবের পরিমাণ সবার ক্ষেত্রে এক, তাহলে দ্রাবের পরিমাণটাকে যদি রিলেট করে দিই, তাহলে সম্পর্কগুলো সবটি চলে আসবে। এই হয়ে গেল তাহলে আমাদের রিলেশন 4টে। আরও 3টে গাঢ়ত্ব এখনো বাকি আছে, যেগুলো খুবই সিম্পল, যার ব্যবহার খুবই কম, সেগুলো এবার একটু আলোচনা করতে হবে। তার মানে আমরা 4টে গাঢ়ত্ব প্রকাশ করলাম: শতকরা মাত্রা, নর্মালিটি, মোলারিটি, মোলালিটি। 5 নাম্বার আসছে গ্রাম পার লিটার। গ্রাম পার লিটার এটা কি? 1 লিটার দ্রবণে কত গ্রাম দ্রাব আছে? সিম্পল হিসাব, 1 লিটার দ্রবণে কত গ্রাম দ্রাব আছে। তোমাকে যেটা আমি দিয়েছিলাম, ধরো 1000 সিসি দ্রবণে তোমাকে বলা হয়েছিল দ্রাব আছে W গ্রাম, এই হিসাবটা আমরা নিয়েছি। 1000 ধরেছি আমাদের সুবিধার্থে, ক্যালকুলেশনটা ছোট হওয়ার জন্য। না হলে তুমি এখানে W1, ওটা W2 ধরো, বা এটা বাই ভলিউমে আছে, তাহলে এটা VCC ধরো, VCC দ্রবণে W গ্রাম আছে, এবার হিসাব করো অ্যাজ ইট ইজ, কোনো অসুবিধা নেই। শুধু সময় বেশি লাগবে, ক্যালকুলেশনটা একটু জটিল হবে, আর কিছু না। তাহলে গ্রাম পার লিটারে গেলে দেখো 1 লিটার দ্রবণে কত গ্রাম আছে। 1000 সিসি মানেই তো 1 লিটার, তাহলে 1000 সিসি দ্রবণে কত গ্রাম আছে? W গ্রাম আছে, এটাই তো গ্রাম পার লিটার। তাহলে গ্রাম পার লিটারে গাঢ়ত্ব কি হলো? গ্রাম প্রতি লিটার ইকুয়াল টু W। এখান থেকে এটাই গাঢ়ত্ব, তার ডাব্লুর মানটাই গাঢ়ত্ব, গ্রাম প্রতি লিটার। দ্রবণটার প্রতি লিটারে কত গ্রাম আছে, হয়ে গেল, আর কিছু নেই।
এবার তুমি যদি ভাবো যে এর সাথে বাকিগুলো রিলেট করবো, করো, কোনো অসুবিধা নেই। ডাব্লুর মানগুলো কম্পেয়ার করে দাও। তুমি শতকরা মাত্রায় ডাব্লুর মান পেয়েছো, দুটোতেই ওয়েট ভার্সেস ওয়েট, ওয়েট ভার্সেস ভলিউম। তুমি নর্মালিটিতে ডাব্লুর মান পেয়েছো, তুমি মোলারিটিতে ডাব্লুর মান পেয়েছো, তুমি মোলালিটিতে ডাব্লুর মান পেয়েছো। প্রত্যেকটা ডাব্লুকে রিলেট করে দাও, প্রত্যেকের সাথে প্রত্যেকের সম্পর্ক বেরিয়ে চলে আসবে। যে কোনোটা তুমি করে নিতে পারবে ইজিলি, কোনো অসুবিধা নেই। 6 নম্বর হচ্ছে মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশটা আমাদের কাজে লাগবে, এরপরেই কাজে লাগবে একটুখানি। মোল ভগ্নাংশ মানে একটা দ্রবণ যখন তৈরি করি তখন দ্রাবক এবং দ্রাবক দুটো উপাদান থাকে। এবার দ্রাবকের পরিমাণটাকে আমি মোল দিয়ে প্রকাশ করব, দ্রাবের কোয়ান্টিটিটাকেও আমি মোল দিয়ে প্রকাশ করব। আমি ধরে নিচ্ছি একটা দ্রবণের মধ্যে দ্রাবক প্লাস দ্রাব আছে। এবার তুমি যদি ভাবো যে আমি গ্রামে প্রকাশ করব, ঠিক আছে, ওকে। দ্রাবক আছে W1 গ্রাম, দ্রাব আছে W2 গ্রাম, দিয়ে একটা দ্রবণ তৈরি করেছে। তাহলে দ্রাবক কত মোল আছে? W1 বাই M1 মোল, M1 মোল। M1টা কি? দ্রাবকের মলিকুলার ওয়েট, লিখছি না এত, এগুলো সিম্পল জিনিস, তোমরা শুনেই বুঝে যাবে। দ্রাব আছে W2 গ্রাম, তাহলে তার কত মোল আছে? W2 বাই M2 মোল আছে। তাহলে M2 ইজ দ্য মলিকুলার ওয়েট অফ দ্য সলিউট। তাহলে দুজনের মোল পেয়ে গেলাম, কত মোল করে দ্রবণে আছে, দ্রাবক কতটা আছে, দ্রাব কতটা আছে। তাহলে দ্রাবকের মোল ভগ্নাংশ কত হচ্ছে? তাহলে দ্রাবকের মোল ভগ্নাংশ সমান, তাহলে দ্রাবকের মোল কত হলো? W1 বাই M1 ডিভাইডেড বাই W1 বাই M1 প্লাস W2 বাই M2। এটা তাহলে গ্রাম থেকে এইভাবে তুমি প্রকাশ করতে পারো। দ্রাবের মোল ভগ্নাংশ কত? দ্রাবের মোল ভগ্নাংশ ইজ ইকুয়াল টু, তাহলে W2 বাই M2 ডিভাইডেড বাই W1 বাই M1 প্লাস W2 বাই M2। একই, মানে দ্রাবকের মোল সংখ্যা ডিভাইডেড বাই টোটাল মোল সংখ্যা, টোটাল মোল মানে দ্রাবকের মোল সংখ্যা প্লাস দ্রাবের মোল সংখ্যা। এটা হলো দ্রাবকের মোল ভগ্নাংশ। দ্রাবের ক্ষেত্রেও তাই, দ্রাবের মোল সংখ্যা বাই টোটাল মোল সংখ্যা, দ্রাবক প্লাস দ্রাবের। আর মজার বিষয় হচ্ছে এই দুটোকে যদি তুমি যোগ করে দাও, দেখবে একটা দ্রবণে দ্রাবকের মোল ভগ্নাংশ আর দ্রাবের মোল ভগ্নাংশকে যদি যোগ করে দাও, দেখবে যোগফল সবসময় কিন্তু 1 হবে। এই দুটো যোগ করলে আমার 1 হবে, কারণ হরটা দেখো দুজনেরই একই, তাহলে লসাগু করলে এটাই আসবে। ওপরে কি থাকলো? W1 বাই M1 প্লাস W2 বাই M2, ওটাই তো আছে হরে, কাটাকাটি করলে 1। ওই জন্য দ্রাবক এবং দ্রাবের মোল ভগ্নাংশের সমষ্টি সবসময় 1, এটা খেয়াল রাখতে হবে। এটা হয়ে গেল মোল ভগ্নাংশ। আর লাস্ট হচ্ছে পার্টস পার মিলিয়ন। সাত নাম্বার, 4, 2, 6, 7 ppm একক। ppm একক, পুরো কথাটা হচ্ছে পার্টস, PARTS, পার্টস পার মিলিয়ন, মানে প্রতি 10 লক্ষ ভাগে দ্রাবের কত ভাগ দ্রবীভূত আছে। দ্রবণের প্রতি 10 লক্ষ ভাগে, আমি বলছি না কিন্তু ওজন না আয়তন, এটা বলিনি কিন্তু, ওই জন্য বললাম ভাগ। দ্রবণের প্রতি 10 লক্ষ ভাগে দ্রাব কত ভাগ আছে। তাহলে এটা কি হতে পারত? দ্রবণের প্রতি 10 লক্ষ ভাগ ওজনে হতে পারত বা ভরে হতে পারত। প্রতি 10 লক্ষ ভাগ ওজনে দ্রাবের কত গ্রাম আছে, প্রতি 10 লক্ষ ভাগ আয়তন মিলিলিটারে দ্রাব কত গ্রাম আছে সেটা বোঝাচ্ছে ppm একক। মিলিয়ন মানে 10 লক্ষ। তাহলে তোমাকে যদি আমি বলি, ধরো আমি ধরে নিচ্ছি আমার W1 গ্রাম
দ্রবণে দ্রাব আছে W2 গ্রাম, এটা দ্রবণ। আমি ppm এককের গাঢ়ত্ব প্রকাশ করব। তাহলে W1 গ্রাম দ্রবণে আছে W2 গ্রাম, তাহলে 10⁶ গ্রাম দ্রবণে কত থাকবে? তাহলে ppm একক ইজ ইকাল টু, তাহলে কি হবে W2 বাই W1, W2 ব্র্যাকেটে এক্সপ্রেসড ইন গ্রাম, W1 অলসো এক্সপ্রেসড ইন গ্রামস ইন্টু 10⁶, এটা ppm একক। বাই ওয়েটে চলে গেল, কিন্তু বাই ওয়েটে চলে গেল। এবার যদি বাই ভলিউমে যেতাম, তাহলে আমি এইটা W1 গ্রাম দ্রবণ আর বলবো না, তখন আমি বলবো V1 cc দ্রবণে দ্রাব আছে W গ্রাম। তুমি যদি বলো যে না আমি ওটা থেকেই আসবো, কোনো অসুবিধা নেই, তাহলে দ্রবণের গাঢ়ত্বটা বলে দিতে হবে। দ্রবণের গাঢ়ত্ব যদি বলে দেয়, তাহলে আমি গাঢ়ত্ব দিয়ে এই যে ভরটা আছে একে যদি গাঢ়ত্ব দিয়ে, ভরটাকে গাঢ়ত্ব দিয়ে ভাগ করে দিই, তাহলে আয়তন পেয়ে যাব। তাহলে এবার আয়তনের রেসপেক্ট এবার করে নিতে পারবো, কোনো অসুবিধা নেই। যাতে ক্যালকুলেশনের জটিলতা না আসে সেজন্য আরেকটা দ্রবণ নিলাম, যেখানে বললাম আয়তন V1 cc, হোয়াট এভার ইট মে বি, যে কোনো কিছু হতে পারে আয়তন, তুমি যা খুশি ধরে নাও, কোনো প্রবলেম নেই। দ্রাব আছে তাহলে W গ্রাম, V1 cc-তে আছে, তাহলে 10⁶ cc দ্রবণে দ্রাব কতটা থাকবে? W বাই V1, W expressed in gram, V1 expressed in cc into 10⁶। এইটা তাহলে ppm এককে হয়ে গেল, এটা বাই ভলিউম হয়ে গেল, ওটা বাই ওয়েটে গেল। এখান থেকে তুমি আরেকটা রিলেশন শুধু নিয়ে আসতে পারো, এই যে 10⁶ আছে, এটাকে আমি যদি এরকম ভাবে লিখি 10⁻³ ইন্টু 10⁻³, তার মানে ডাব্লুটা গ্রামে আছে, আমি যদি এরকম লিখি W গ্রাম ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই V1 cc বা মিলিলিটার, আচ্ছা সিসি মিলিলিটার তো একই, এখানে মিলিলিটার করে দিলাম তাহলে সুবিধা হবে। মিলিলিটার, সিসি রাখলেও কোনো অসুবিধে ছিল না, কোনো প্রবলেম নেই, মিলিলিটার সিসি ইকুইভ্যালেন্ট, মিলিলিটার করে দিলাম বাই 10⁻³ করে দিলাম। তার মানে কিন্তু এর মানের কোনো হেরফের হলো না, দেখো এ আর এ মান একই থাকলো। কেন করলাম? 10⁻³ দিয়ে ও লবটাকে গুণ করেছি, 10⁻³ দিয়ে হরটাকে ভাগ করা মানে আলটিমেটলি আবার লবে চলে যাওয়া ওটা। তাহলে কি হলো দেখো, গ্রামকে যদি তুমি 1000 দিয়ে গুণ করো তাহলে মিলিগ্রামে চলে গেল, ডাব্লুর মানটা চলে এলো মিলিগ্রামে, আর ভিটা চলে এলো তোমার, দেখো মিলিলিটারকে তুমি 1000 দিয়ে ভাগ করছো, তাহলে লিটারে চলে গেলে ভি লিটার। তাহলে ওয়েট ভার্সেস ভলিউম তুমি মিলিগ্রাম এবং লিটারেও আসতে পারো। 1 লিটার দ্রবণে দ্রাবের কত মিলিগ্রাম আছে সেটাও যদি তুমি বার করো, তাহলে সেই মানটাও হয়ে গেল ppm এককের মান। ঠিক আছে, তাহলে আমি গ্রাম ভার্সেস গ্রামে এলাম একটা, কোথায় গেল? এই যে গ্রাম ভার্সেস গ্রাম ভার্সেস মিলিলিটার, আর মিলিগ্রাম ভার্সেস লিটার, তিনটা ইউনিটে কিন্তু আমরা ppm কে প্রকাশ করলাম। ঠিক আছে, এই হয়ে গেল। যতগুলো আমাদের গাঢ়ত্ব ছিল আমরা গাঢ়ত্বগুলো সব আলোচনা করে ফেললাম। এবার আরেকটা জিনিস এখান থেকে খুব দরকার হয়, এই যে গাঢ়ত্বের বিভিন্ন এককগুলো আমরা বললাম, বাবা সময়তে চলে যাচ্ছে, গাঢ়ত্বের যে বিভিন্ন এককগুলো বললাম, এই এককগুলোর মধ্যে কোনটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট, কোনটা টেম্পারেচার নন ডিপেন্ডেন্ট, এইটা কিন্তু পরীক্ষার প্রশ্ন থাকে। বহু ছেলে মেয়ে আন্দাজে করে বা মুখস্থ করে নেয়, আমি বুঝবো কি করে? 1 নম্বর ছিল শতকরা মাত্রা, শতকরা মাত্রা দুভাবে ছিল, একটা ছিল W বাই V, তার মানে কি দ্রাবের ভর গ্রাম, দ্রবণের আয়তন
মিলিলিটার ইন্টু 100 শতকরা মাত্রা। এটা কি টেম্পারেচার ডিপেন্ডেন্ট? টেম্পারেচার ডিপেন্ডেন্ট। কেন টেম্পারেচার ডিপেন্ডেন্ট? মাস টেম্পারেচার ডিপেন্ডেন্ট নয়, কিন্তু ভলিউম অলওয়েজ টেম্পারেচার ডিপেন্ডেন্ট। তাহলে এ কিন্তু হয়ে গেল টেম্পারেচার ডিপেন্ডেন্ট। এবার শতকরা মাত্রা W ভার্সেস W, দ্রাবের ভর গ্রাম, দ্রবণের ভর গ্রাম ইন্টু 100। দেখো দুটোই ভর টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, উষ্ণতা নিরপেক্ষ, উষ্ণতার কোনো প্রভাব থাকবে না। আয়তন যদি না থাকে কোথাও, তুমি ভাববে আয়তন থাকলে টেম্পারেচার ডিপেন্ডেন্ট, আয়তন না থাকলে যদি শুধু মাস থাকে তাহলে ভাববে টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, উষ্ণতা নিরপেক্ষ। ঠিক আছে। 2 নাম্বার হচ্ছে নরমালিটি। দ্রাবের ভর ব্র্যাকেটে মোল গ্রাম তুল্যাঙ্ক লিখে দিচ্ছি, গ্রাম তুল্যাঙ্ক বাই দ্রবণের আয়তন, ব্র্যাকেটে দিয়ে দিলাম লিটার। তাহলে আর 1000 দিয়ে গুণ করতে হলো না। তাহলে দেখো এখানে আয়তন এসছে, তাহলে টেম্পারেচার ডিপেন্ডেন্ট। মোলারিটির ক্ষেত্রে এখানে দেখো দ্রাবকের ভর এটাই থাকবে গ্রাম তুল্যাঙ্ক, এখানে কি হয়ে যাবে? এটা গ্রাম তুল্যাঙ্ক হবে না, গ্রাম মোল হয়ে যাবে। দ্রাবের ভর বা পরিমাণ, ভরই লিখে দিলাম, ব্র্যাকেটে হচ্ছে মোল, মোল সংখ্যা ডিভাইডেড বাই দ্রবণের আয়তন লিটার। টেম্পারেচার ডিপেন্ডেন্ট, আয়তন থাকা মানেই টেম্পারেচার ডিপেন্ডেন্ট, এটা খেয়াল রাখতে হবে। নেক্সট, এবার আসছে মোলালিটি। মোলালিটিতে তুমি কি লিখবে? ওপরে থাকবে দ্রাবের মোল সংখ্যা, দ্রাবকের ভর ব্র্যাকেটে যদি গ্রাম দাও তাহলে সঙ্গে 1000 দিয়ে গুণ করতে হবে এটা। তাহলে দেখো মোল সংখ্যা টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, ভর টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, এ কিন্তু উষ্ণতা নিরপেক্ষ, টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট মোলালিটি, মাইন্ড ইট। আয়তন নেই, গ্রাম পার লিটার, লিটার আয়তন আছে, টেম্পারেচার ডিপেন্ডেন্ট। মোল ফ্র্যাকশন, ওপরেও মোল সংখ্যা, নিচেও কিন্তু মোল সংখ্যা, মোল সংখ্যা কিন্তু টেম্পারেচারের সাথে ভ্যারিয়েবল নয়, এটা টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট। তার মানে টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট কি কি পাচ্ছি? কমপ্লিটলি যেটা বলতে পারবো মোলালিটি আর মোল ফ্র্যাকশন। শতকরা মাত্রায় আংশিকভাবে বলা যাচ্ছে, একটাই হচ্ছে W/W তে বলা যাচ্ছে টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, আর W ভার্সেস ভলিউমে কিন্তু টেম্পারেচার ডিপেন্ডেন্ট। আবার একই রকমভাবে ppm এর ক্ষেত্রে তুমি যখন W ভার্সেস W তে যাচ্ছ, বাই ওয়েটে যখন যাচ্ছ, তখন কিন্তু দেখবে টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, আর যখনই ওয়েট ভার্সেস ভলিউমে চলে যাচ্ছ তখনই কিন্তু টেম্পারেচার ডিপেন্ডেন্ট। তাহলে একটা কথা খেয়াল রাখতে হবে, আমি যদি মোলালিটির ম্যাগনিটিউডটা যদি আমার জানা থাকে, আমার যদি ডেফিনেশনটা জানা থাকে, তাহলে আমি বলে দেবো যে সেটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট কিনা। কারণ ডেফিনেশনে যদি দেখা যায় যে ভলিউম টার্মটা থাকছে, তাহলে কিন্তু টেম্পারেচার ডিপেন্ডেন্ট, যদি ভলিউম টার্মটা না থাকে টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট। এই হয়ে গেল আমাদের ডেন্সিটিগুলো।
এবার নেক্সট যেটা আসবে, আমরা কিন্তু এখনো কোয়ালিটেটিভ প্রপার্টিজের মধ্যে ঢুকতে পারিনি, এখনো ঢুকিনি। এবার আমরা দেখব তরলে গ্যাসের দ্রাব্যতা এবং সেই সংক্রান্ত হেনরির সূত্র। এই জায়গাটা আমরা একটু আলোচনা করি, সময় খুবই কম, যতটুকু হয় আমরা এগিয়ে নিয়ে যাই। তরলে গ্যাসের দ্রাব্যতা মানে কি? দ্রাব্যতার ডেফিনেশন তো আমরা জানি, স্থির উষ্ণতায় একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাবক সর্বাধিক যে পরিমাণ দ্রবীভূত করে সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে পারে, দ্রাবের গ্রামে প্রকাশিত সেই সংখ্যাটাই হচ্ছে ওই দ্রবণের দ্রাব্যতা, ওই দ্রবণের দ্রাবের দ্রাব্যতা। তাহলে দ্রাব্যতা নিয়ে আমার কোনো অসুবিধা নেই। তরলে গ্যাসের দ্রাব্যতা মানে নির্দিষ্ট পরিমাণ একটা তরল নিয়েছো, ওই তরলের কন্ট্যাক্টে স্থির চাপে তুমি যদি একটা গ্যাস রাখো, তাহলে ওই গ্যাসের কতটা পরিমাণ তরলে দ্রবীভূত হচ্ছে সেই পরিমাণটাই হবে তার দ্রাব্যতা। গ্যাসটা যখন তরলে দ্রবীভূত হয়ে দ্রবণ তৈরি করলো, তাহলে দ্রবণে যে গাঢ়ত্বটা হলো সেই গাঢ়ত্বটাকে তো আমরা 7 ভাবে প্রকাশ করতে পারি বলেছি। তাহলে এক্ষেত্রে তরলে গ্যাসের যে দ্রবণ উৎপন্ন হলো সেই দ্রবণের গাঢ়ত্বটাকে আমরা প্রকাশ করি মোল ভগ্নাংশ দিয়ে, মোল ভগ্নাংশ দিয়ে প্রকাশ করি। তাহলে আমরা তরলের গ্যাসের দ্রাব্যতাটাকে কিন্তু প্রকাশ করব মোল ভগ্নাংশ দিয়ে, কারণ যতটা পরিমাণ গ্যাস দ্রবীভূত হয়ে দ্রবণ তৈরি করলো সেই দ্রবণের গাঢ়ত্ব তো আমরা শিখলাম 7 ভাবে প্রকাশ করা যায়, তার মধ্যে তো একটা মোল ফ্র্যাকশন। তাহলে এক্ষেত্রে মোল ফ্র্যাকশন দিয়ে কিন্তু আমরা এই দ্রবণের গাঢ়ত্বটাকে প্রকাশ করব। মনে রাখবে যে প্রায় সমস্ত রকম গ্যাসই কিন্তু তরল দ্রাবকে কম বেশি দ্রবীভূত হয়, প্রত্যেকেই কিন্তু হয়। যেমন ধরো বায়ুমণ্ডলীয় অক্সিজেন জলাশয়ের জলে দ্রবীভূত থাকে বলে জলজ প্রাণীরা শ্বাসকার্য চালাতে পারছে। আবার কার্বন ডাইঅক্সাইডও আছে বায়ুতে, সেই কার্বন ডাইঅক্সাইডেও কিছুটা দ্রবীভূত অবস্থায় থাকে, আর দ্রবীভূত অবস্থায় থাকে বলেই জলজ উদ্ভিদেরা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে পারে। তাহলে সমস্ত গ্যাসই কিন্তু কম বেশি তরল দ্রাবকে দ্রবীভূত হয়ে দ্রবণ কিন্তু তৈরি করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে একটা দ্রাব দ্রবীভূত হবে, তার কতটা পরিমাণ দ্রবীভূত হবে সেটা কিন্তু আবার কয়েকটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। তুমি বলবে কি? এক হচ্ছে দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করবে, দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করবে, সিস্টেমের উষ্ণতার উপর নির্ভর করবে, সিস্টেমের চাপের উপর নির্ভর করবে। দ্রাবের প্রকৃতি, দ্রাবকের প্রকৃতি এবং টেম্পারেচার, এটা যে কোনো দ্রাবের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। চাপ কিন্তু যে কোনো দ্রাবের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তুই বলবে কেন নয়? চাপটা কিন্তু শুধুমাত্র গ্যাসীয় দ্রাবের ক্ষেত্রেই প্রযোজ্য, কঠিন বা তরল দ্রাবের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কেন নয়? কঠিন পদার্থগুলো কিন্তু অসংনম্য, তাদের অণুগুলোর মধ্যে পারস্পরিক ব্যবধান খুবই কম, নেই বললেই চলে। তরলের ক্ষেত্রেও তুমি চাপ দিয়ে তার আয়তন কিন্তু খুব বেশি সংকুচিত করতে পারবে না। তার অণুগুলোর মধ্যে পারস্পরিক ব্যবধান কঠিনের থেকে বেশি, ঠিকই, কোনো সন্দেহ নেই। তা সত্ত্বেও তার আয়তন সংকোচন কিন্তু খুব বেশি হয় না, কঠিনের থেকে বেশি হয়, ঠিকই আছে, কিন্তু খুব বেশি হয় না। এরা সংনম্য, অসংনম্য, এই জন্য এদের উপর চাপের প্রভাব নেই। কিন্তু গ্যাসীয় অণুগুলোর মধ্যে পারস্পরিক ব্যবধান প্রচুর, তুমি চাপ প্রয়োগ করে তাকে সংকুচিত করতে পারবে, সংনম্য। ওই জন্য চাপের প্রভাবটা তরল বা কঠিন দ্রাবের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়।
যেটা গ্যাসের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে প্রযোজ্য। তাহলে তরলের গ্যাসের দ্রাব্যতাটা কীরকম ব্যাপার একটু বোঝার চেষ্টা করি। একটা এক্সাম্পল নিই। আমি ধরো একটা আবদ্ধ পাত্রে কিছুটা পরিমাণ তরল নিয়েছি, নিয়ে তার ওপরে নির্দিষ্ট চাপে একটা গ্যাস রেখে দিয়েছি। সিস্টেমের উষ্ণতা ফিক্সড করা আছে। তাহলে স্থির উষ্ণতায় একটা নির্দিষ্ট চাপে নির্দিষ্ট পরিমাণ তরলের উপরে আমরা একটা গ্যাসকে রেখেছি। এখন গ্যাস যখন তরলের সংস্পর্শে আসে বা আছে, তখন গ্যাসের অণুগুলো তো র্যান্ডাম একটা মোশনে থাকে, তারা ছুটোছুটি করছে, তারা নিজেদের মধ্যে ধাক্কা খাচ্ছে, তারা পাত্রের দেওয়ালে ধাক্কা খাচ্ছে, ইভেন তারা তরলের মুক্ত পৃষ্ঠেও ধাক্কা খাচ্ছে। অর্থাৎ তরলের মুক্ত পৃষ্ঠের সঙ্গে গ্যাসীয় অণুগুলোর কিন্তু একটা সংঘর্ষ হয়। এই সংঘর্ষ এবং গ্যাসীয় অণু এবং তরল অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বল, এই আকর্ষণ বলের প্রভাবে গ্যাসীয় অণুগুলো কিন্তু তরলে দ্রবীভূত হয়। প্রথম দিকে দ্রবীভবনের প্রথম দিকে গ্যাসের পরিমাণটা বেশি থাকে। ন্যাচারালি কি হয়, তরল পৃষ্ঠের ওপরে প্রতি ইউনিট ভলিউমে গ্যাসীয় অণুর সংখ্যা বেশি থাকে। তাহলে তরল সারফেসে মুক্ত পৃষ্ঠে তরলের সংঘর্ষের সংখ্যা বেশি হয়, বেশি সংখ্যক অণু সংঘর্ষে লিপ্ত হয়, তার ফলে কি হয়, বেশি সংখ্যক অণু তরলে দ্রবীভূত হয়। সেই কারণে দ্রবীভবনের প্রথম দিকে গ্যাসীয় অণুর তরল দশায় যাওয়ার প্রবণতা কিন্তু বৃদ্ধি পায়। আবার বিপরীত বিক্রিয়াটাও চলে। দ্রবীভবনের প্রথম দিকে কিন্তু দ্রবণে অর্থাৎ তরল দ্রাবকে গ্যাসীয় অণুর দ্রবীভূত যে হারে হয়েছিল, দ্রবণ থেকে আবার কিন্তু সেই গ্যাসীয় অণুগুলো দ্রবণ অর্থাৎ তরল দশা ত্যাগ করে আবার কিন্তু গ্যাসীয় দশায় বেরিয়ে আসে। প্রথম দিকে সেই বেরিয়ে আসার প্রবণতা কিন্তু কম, অণুর সংখ্যাও কম তরল দশায়। তার ফলে কি হয়, সময় যত এগোয় তত গ্যাসীয় অণুর তরল দশায় যাওয়ার প্রবণতা বৃদ্ধি পায়। আবার দ্রবণ থেকে গ্যাসীয় অণুগুলোর বাইরে বেরিয়ে আসার প্রবণতা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। এইভাবে একটা সময় আসে যখন যে হারে গ্যাসের কণাগুলো বা অণুগুলো দ্রবণে প্রবেশ করে, একই হারে দ্রবণ থেকে গ্যাসীয় কণাগুলো বা অণুগুলো তারা বাইরে বেরিয়ে আসে। এইভাবে একটা সময় আসে যখন এই দুই হার সমান হয়ে যায়, তখন আমরা বলি যে গ্যাস এবং তরলে দ্রবীভূত গ্যাসীয় অণুর মধ্যে একটা সাম্য বিরাজ করেছে। এই সাম্যটা যখন প্রতিষ্ঠিত হয়, তখন কিন্তু দ্রবণে দ্রাবের গাঢ়ত্বের আর কোনো হ্রাস বৃদ্ধি ঘটে না, গাঢ়ত্বটা ফিক্সড হয়ে যায়। অর্থাৎ ওই নির্দিষ্ট পরিমাণ দ্রাবক ওই দ্রাব দ্বারা একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করে। এই অবস্থায় দ্রবণে যে গাঢ়ত্ব, সেই গাঢ়ত্বটাই হচ্ছে ওই গ্যাসীয় দ্রাবের তরল দ্রাবকে দ্রাব্যতা। তাহলে এইটুকু কিন্তু তোমাকে বুঝে রাখতে হবে যে তরলে গ্যাসের দ্রাব্যতা বলতে আমরা কি বুঝি। কেন গ্যাস তরলে দ্রবীভূত হচ্ছে? তরল পৃষ্ঠের সঙ্গে ধাক্কা খাচ্ছে, তরলের অণুগুলো গ্যাসের অণুগুলোকে টানছে, ফলে গ্যাসের তরলে দ্রবীভবন ঘটছে। আবার বিপরীত প্রক্রিয়াটাও হচ্ছে। এইভাবে যখন উভয় প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা দেখি যে গ্যাসের দ্রবণে আসার প্রবণতা এবং দ্রবণ থেকে গ্যাসের বেরিয়ে যাওয়ার প্রবণতাটা একই হারে চলছে, তখন আমরা বলি একটা সাম্য প্রতিষ্ঠিত হয়েছে। এই সাম্য প্রতিষ্ঠিত হওয়ার পর যে দ্রবণ উৎপন্ন হয়, সেই উৎপন্ন দ্রবণে দ্রাবের গাঢ়ত্বটাই হচ্ছে তরলে দ্রাবের দ্রাব্যতা। দুটো বিষয়ের উপর দ্রাব্যতা নির্ভর করে। দুটো বিষয় বলবো না,
তিনটে বিষয়ের উপর বলবো। এক নাম্বার হচ্ছে দ্রাবক এবং দ্রাবের প্রকৃতির উপর। তুমি বলবে কিভাবে নির্ভর করছে? দ্রাবক এবং দ্রাবের অণুগুলোর মধ্যে যত আকর্ষণ বলটা বাড়বে তত কিন্তু দ্রাবকে দ্রবীভূত হওয়ার প্রবণতা বৃদ্ধি পাবে, অর্থাৎ গ্যাসীয় দ্রাবের দ্রাব্যতা কিন্তু বাড়বে। কিছু গ্যাস আছে যাদেরকে দেখবে সহজে তরলায়িত করা যায় না। তুই বলবে কারা? হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, হিলিয়াম। এদেরকে দেখবে সহজে তরলায়িত করা যায় না। তুই বলবে কেন করা যায় না? এদের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল অনেক কম। আকর্ষণ বল কম বলেই এরা তরলায়িত হতে চায় না। এদের ক্ষেত্রে যখন তুমি তরলের দ্রাব্যতা নির্ণয় করবে তখন দেখবে তরলের অণু এবং এই অণুগুলোর মধ্যেও আকর্ষণ বল অনেক কম। ফলে এই সমস্ত গ্যাসগুলোর তরলের দ্রাব্যতাও কিন্তু কম হয়। আর যাদেরকে সহজে তরলায়িত করা যায়, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, তার মানে এদের অণুগুলোর মধ্যে আকর্ষণ বলটা বেশি। এদের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল বেশি বলে তরল দ্রাবকে যখন এদের দ্রবীভূত করা হয় তখন তরল দ্রাবকের অণু এবং এদের অণুগুলোর মধ্যেও আকর্ষণ বলটা বেশি হয়ে যায়, ফলে এদের দ্রাব্যতা বেশি হয়। আবার কিছু পদার্থ আছে দেখবে যারা তরল দ্রাবকে আয়নিত হয়ে যায়, তাদের ক্ষেত্রে দ্রাব্যতা বাড়বে। HCl-কে তুমি জলের মধ্যে নাও, দেখো আয়নিত হয়ে যাবে, জলে HCl এর দ্রাব্যতা অনেক বেশি। আবার HCl-কে তুমি বেনজিন কিংবা ক্লোরোফর্মে নাও, দেখো দ্রাব্যতা অনেক কম। তাহলে দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করছে। আবার দেখো কিছু গ্যাস আছে যারা কিছু দ্রাবকে অতিমাত্রায় দ্রবীভূত হয়, যেমন অ্যামোনিয়া। জলে ভীষণ মাত্রায় দ্রবীভূত হয়, কেন হয় তার কারণ কি? অ্যামোনিয়া জলের সাথে বিক্রিয়া করে ফেলছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করছে, করে আয়নিত অবস্থায় থাকছে NH4+ OH-। ন্যাচারালি তার দ্রাব্যতা বেশি হচ্ছে। অ্যামোনিয়াকে তুমি বেনজিন কিংবা ক্লোরোফর্মে নাও, দেখো দ্রাব্যতা অনেক কম। নেক্সট হচ্ছে উষ্ণতা। উষ্ণতা গ্যাসীয় পদার্থের দ্রাব্যতাকে বহুলাংশে প্রভাবিত করে। কারণ তুমি যখন একটা তরল দ্রাবকের মধ্যে কোনো গ্যাসীয় দ্রাবকে দ্রবীভূত করবে তখন যে দ্রবণ তৈরি হবে, সম্পৃক্ত দ্রবণ তৈরি হবে, সেই সঙ্গে কিন্তু কিছু পরিমাণ তাপের উদ্ভব ঘটবে। অর্থাৎ তরল দ্রাবকে যখন কোনো গ্যাসকে দ্রবীভূত করা হয়, করে দ্রবণ তৈরি করা হয়, তখন কিন্তু কিছুটা তাপের উদ্ভব ঘটে। অর্থাৎ প্রক্রিয়াটা কিন্তু তাপদায়ী বা তাপমোচী। সুতরাং এই সিস্টেমটা যখন সাম্যাবস্থায় থাকবে তখন বাইরে থেকে তুমি যদি সিস্টেমের উষ্ণতাটাকে বাড়িয়ে দাও লা-সাটলিয়ারের নীতি অনুযায়ী, তখন কি হবে? সাম্যাবস্থা কোন দিকে যেতে চাইবে? যেহেতু সামনের দিকে তাপের উদ্ভব হচ্ছে, তুমি যদি তাপ বাড়াও তাহলে সিস্টেম কিন্তু আর সামনের দিকে যেতে চাইবে না। তখন কি হবে? বাড়তি যে তাপটা দিচ্ছ সেই তাপটাকে প্রশমিত করবার জন্য তখন বিপরীতমুখী প্রক্রিয়াটা ঘটবে, অর্থাৎ সামনের সরণটা কিন্তু বাঁ দিকে সরে যাবে। ফলে দ্রবণ থেকে কিছুটা গ্যাস কিন্তু বাইরে বেরিয়ে আসবে। অর্থাৎ উষ্ণতা যত বাড়াবে তত দেখবে তরলে গ্যাসের দ্রাব্যতা কিন্তু হ্রাস পেতে থাকবে। আর লাস্ট হচ্ছে চাপ। চাপের ক্ষেত্রে কি প্রভাব আসছে? তুমি দেখবে যে তরলের কন্ট্যাক্টে যখন কোনো গ্যাসকে রাখবে, তরল এবং গ্যাস যখন তরলের দ্রবীভূত গ্যাস এবং তরলের উপরিস্থিত গ্যাস যখন সাম্যাবস্থায় থাকবে তখন সেই গ্যাসের চাপ যত বাড়বে দেখবে গ্যাসের তরলে দ্রবীভূত হওয়ার প্রবণতাও কিন্তু তত বাড়ছে। তুমি বলবে কেন বাড়ছে? চাপ বাড়লে কি হবে? ধরো তুমি একটা আবদ্ধ সিস্টেম নিয়েছো যার মধ্যে একটা পিস্টন রাখা আছে। এবার একটা নির্দিষ্ট পরিমাণ তরল দ্রাবক নিয়েছো, উষ্ণতা ফিক্সড আছে, তার উপরে একটা গ্যাসকে রেখেছো। তাহলে যখন ওই গ্যাস এবং দ্রবীভূত গ্যাস সাম্যাবস্থায় আছে তখন তার চাপ একটা ফিক্সড হয়ে আছে। আমি এবার পিস্টনটাকে
ভেতর দিকে প্রবেশ করিয়ে গ্যাসের আয়তনটাকে সংকুচিত করলাম। এবার তার মানে চাপ বাড়ালাম। পিস্টনটাকে সংকুচিত করা মানে চাপ বাড়ানো, চাপ বাড়ানো মানে আয়তন সংকুচিত হলো। আয়তন যদি সংকুচিত হয় তাহলে একক আয়তনে কিন্তু অণুর সংখ্যা বেড়ে গেল। একক আয়তনে অণুর সংখ্যা বেড়ে গেলে অনেক বেশি সংখ্যক অণু এখন আগের থেকে তরলের পৃষ্ঠদেশে সংঘর্ষে লিপ্ত হবে, ফলে আরও বেশি সংখ্যক গ্যাসীয় অণু কিন্তু দ্রবীভূত হতে চাইবে। সেই কারণে সিস্টেমের চাপ যত তুমি বাড়াবে তত দেখবে গ্যাসের তরলে দ্রবীভূত হওয়ার প্রবণতা বৃদ্ধি পাবে। আমরা এই অবধি আজকে রাখি, কারণ টাইম অনেক হয়ে গেছে, টাইম শেষ হয়ে গেছে, একবারে আমরা শেষ সীমায় পৌঁছে গেছি। পরের দিন আমরা হেনরির সূত্রতে যাব, এইটুকু তোমরা রেডি করে নাও। পরের দিন আমরা এই চ্যাপ্টারটাকে এগিয়ে নিয়ে যাব। ধন্যবাদ।